হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইঞ্জিনিয়ার্স কেয়ার হোম। ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে আমি আছি ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব। আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের বেসিক কিছু থিওরি নিয়ে। তো শুরুতেই জেনে নেই যে আসলে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স কেন এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে মেকানিক্যাল ও পাওয়ার টেকনোলজির শিক্ষার্থীদের জন্য বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষা ও গ্রেড অ্যাডমিশনে এখান থেকে মিনিমাম একটি প্রশ্ন এসে থাকে। তো তার মধ্যে যে বেসিক ইম্পর্টেন্ট টার্মগুলো রয়েছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স প্রসেস এবং থার্মোডাইনামিক সাইকেল। তো থার্মোডাইনামিক প্রসেস এবং সাইকেল শুরু করার পূর্বেই আমাদের জানতে হবে যে থার্মোডাইনামিক্সের বেসিক কিছু কনসেপ্ট, যেমন হচ্ছে থার্মোডাইনামিক্স কি, থার্মোডাইনামিক্সের ব্যবহার কোথায় বা অ্যাপ্লিকেশনগুলো কোথায়, থার্মোডাইনামিক্সের সূত্রগুলো কি কি হতে পারে, এবং সেখান থেকে ডিফাইন করে করে আমরা থার্মোডাইনামিক প্রসেসের চলো শুরু করা যাক। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বলতে আসলে আমরা কি বুঝি? আমরা জানি যে এখানে ইঞ্জিনিয়ারিং ও ডাইনামিক্সটাকে যদি আমি দুটি ভাগে ভাগ করি, তাহলে থার্মো শব্দের অর্থ দাঁড়ায় হচ্ছে তাপ, এবং ডাইনামিক শব্দের অর্থ হচ্ছে কি গতিবিদ্যা। তাহলে এই যে তাপ এবং গতিবিদ্যা এর সার্বিক অর্থ দাঁড়ানো থার্মোডাইনামিক্স হচ্ছে তাপ গতিবিদ্যা। এবং যেখানে গতিবিদ্যা আছে তাহলে সেখানে নিশ্চয়ই আমরা কি পাবো? ওয়ার্ক ডান পাবো। অর্থাৎ গতিবিদ্যার থেকেই যে উৎপত্তিটা হবে সেটা হচ্ছে কাজ। তাই আমরা থার্মোডাইনামিক্সের সংজ্ঞা দিতে গিয়ে বা ডেফিনিশন দিতে গিয়ে বলবো তাপ ও কাজের সম্পর্ক নিয়ে যে প্রকৌশল শাখার যে শাখায় তাপ ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় থার্মোডাইনামিক্স। এখন এই থার্মোডাইনামিক্স যে প্রসেস, এই প্রসেস বা প্রক্রিয়া সম্পূর্ণ হতে গেলে নিশ্চয়ই কোনো একটা নির্দিষ্ট এলাকা বা জোন প্রয়োজন হয়। সেই এলাকা বা জোনকে আমরা বলতেছি হচ্ছে থার্মোডিনামিক সিস্টেম। তাকে কি বলা হচ্ছে? থার্মোডিনামিক সিস্টেম। আচ্ছা, এই থার্মোডাইনামিক সিস্টেমের একটা নির্দিষ্ট এলাকা বা একটা সীমানা জুড়ে রয়েছে। সেই সীমানাকে আমরা বলতেছি হচ্ছে বাউন্ডারি। এই সীমানাটাকে বলা হচ্ছে কি? বাউন্ডারি। অ্যাট দ্য সেম টাইম এই সীমানার বাইরে একটা পারিপার্শ্বিক বা পরিবেশের একটা যে প্রভাব রয়েছে, সেই থার্মোডাইনামিক প্রসেসের উপর পারিপার্শ্বিকের যে প্রভাব, সেই প্রভাবটাকে বলা হচ্ছে সারাউন্ডিং। এটাকে কি বলতেছি আমরা? সারাউন্ডিং। ওকে, এখন আমরা একটু জানবো যে থার্মোডাইনামিক সিস্টেম যেহেতু একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলকে প্রকাশ করে যেখানে থার্মোডাইনামিক প্রসেস বা প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন থার্মোডাইনামিক সিস্টেম আবার কয়েক ধরনের, সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা জানি যে থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে, ধরো একটা সিস্টেম হচ্ছে ওপেন সিস্টেম, এটাকে বলতেছি ওপেন সিস্টেম। দুই, ক্লোজ সিস্টেম। তিন, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম। চার হচ্ছে অ্যাডিয়াবেটিক সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেম। তাহলে এই সিস্টেমগুলোকে যখন ক্লাসিফিকেশন করেছি, এর মধ্যে আমরা এখন জানবো যে শুরুতেই জানি যে ওপেন সিস্টেমটা আসলে কাকে বলবো। এইখানে প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে আমরা তিনটা জিনিসকে কনসিডার করব। একটি হচ্ছে এই সিস্টেমের মাঝে থাকা ভর, এবং আমি কি করব, কোনো একটা কিছু দিয়ে এখানে তাপ দিব। কি দিব? তাপ দিব, যাকে আমরা বলতেছি হিট দিব। এবং ফাইনালি এই সিস্টেম থেকে আমরা কি পাবো? একটা ওয়ার্ক ডান পাবো। আউটপুট হিসেবে একটা কি পাবো? কাজ পাবো। তো যখন ওপেন সিস্টেম বলা হবে তখন আমরা ধরবো যে একটি খোলা প্রকোষ্ঠের ক্ষেত্রে যেটা হয় যে তাপ, কাজ এবং ভর যদি তিনটি সীমানা অতিক্রম করে তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই তাহলে দেখবো যে, ধরো একটা এয়ার কম্প্রেসরের কথা চিন্তা করি। একটি এয়ার কম্প্রেসর মূলত কি কাজ করে? একটা এয়ার কম্প্রেসর মূলত এয়ারকে নেয়, নেওয়ার পর তার সংকোচন ইউনিটে
সংকুচিত করে, বাতাসটাকে, প্রকৃতির বাতাসটাকে এখানে নিয়ে এখানে সংকুচিত হয়ে আবারও সেটা অ্যাডজাস্টিং করে। এবং এই অ্যাডজাস্টিং অবস্থায় আমরা দেখো যে প্রকৃতিতে এই যে ধরো আমি একটা বাইককে হাওয়া দিব অথবা আমার গাড়িকে হাওয়া দিব, সাইকেলকে হাওয়া দিব, হাওয়া দেওয়ার কাজে যে ইঞ্জিনটা থেকে আমরা হাওয়া দেই, প্রেসার দিয়ে হাওয়া দেই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এয়ার কম্প্রেসর, যদি বাস্তবে না চিনে থাকে। এখন যেটা জাস্ট ব্যাপারটা হচ্ছে এখানে কি হলো, এয়ারটা আসলো, এয়ারটা এখানে অ্যাবজর্ব করা হলো, প্রকৃতির এয়ারকে অ্যাবজর্ব করে সে কি করতেছে, এখানে সংকোচন করতেছে। এবং এই সংকোচন ইউনিটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়লে এর প্রেশারও বেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি টেম্পারেচার প্রেশার বাড়লে এখানে একটা হিটের ফাংশন হয়েছে, যার জন্য এটাকে বলা হচ্ছে থার্মোডায়নামিক্স প্রক্রিয়া। এবং দেখো এখানে মাসটাকে কিন্তু মাস অফ এয়ার বলতেছি আমরা, যে মাস অফ এয়ার এখানে প্রবেশ করেছে এবং আউটপুটেও কিন্তু আমাদের কি হয়েছে, কাজ যেটা করেছি, যে হাওয়া দিয়েছি বা কিছু করেছি, সেখানে কিন্তু মাস অফ এয়ারই বের হয়ে গেছে। আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের তিনটি যে টার্ম, একটি হচ্ছে কি হিট, ওয়ার্ক অ্যান্ড মাস, তিনটি যদি আমাদের সীমানা অতিক্রম করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো ওপেন সিস্টেম। এরপরে যদি আমি একটু ক্লোজ সিস্টেমের কথা যাই, ক্লোজ সিস্টেমের যে এক্সাম্পল হিসেবে আমরা যদি নেই, একটি ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে কি ঘটে, একটা ইঞ্জিনের সিলিন্ডার প্রকোষ্ঠের মধ্যে বা দহন প্রকোষ্ঠের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ফুয়েলটাকে ভিতরে প্রবেশ করানো হয়। ধরো এটা হচ্ছে আমাদের সেই সিলিন্ডার, এবং আমরা এখান থেকে একটু আলোচনা করব, সেটাকে বলতেছি এই হচ্ছে আমার পিস্টন। তাহলে পিস্টন এর মধ্যে যাতায়াত করবে, যার টিডিসি অবস্থান হচ্ছে, বিডিসির অবস্থান এখানটায়, আর এখানটায় হচ্ছে কি টিডিসি। তাহলে বলা হচ্ছে এখান থেকে যখন ফুয়েল স্প্রে করা হবে সাকশনে, ফুয়েল স্প্রে করলো, ফুয়েল স্প্রে করলে এখানটায় কি হয়, বার্ন, এবং বার্ন হওয়ার পরে যেখানটায় হবে সেখানে তাপ শক্তি উৎপন্ন হবে। এবং তাপ শক্তিটা উৎপন্ন হওয়ার পর আমরা তাপ শক্তি দিয়ে কি পাবো, এইটাকেই আবার ইঞ্জিনে কি হবে, চালনা শক্তি হিসেবে কাজ করবে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হবে, তাহলে আমাদের গাড়ি চলবে। মূলত ইঞ্জিনের অভ্যন্তরীণ অবস্থা এটা, যে একটি পিস্টন সিলিন্ডারের মধ্যে উঠানামা করে এবং সেখানে ফুয়েল অর্থাৎ মাস অফ ফুয়েল যদি আমরা প্রবেশ করাই এবং সেখানে যদি আমরা অগ্নিসংযোগ ঘটাই তাহলে ওখানে কম্বাসন হবে। কম্বাসনের পর মূলত এক্সিস্টিং এ যেটা পাবো সেটা হচ্ছে হিট এনার্জি, তাপ শক্তি পাবো। এই তাপ শক্তিকেই আমরা কি করব, যান্ত্রিক শক্তিতে কনভার্ট করলে গাড়ি আসলে আমাদের রাস্তাঘাটে চলবে। তাহলে এটাকেই আমরা বলতেছি যে এখানে হিট এবং ওয়ার্ক কিন্তু আমার বাইরে যাওয়ার সুযোগ আছে, বাট মাস অফ ফুয়েল যেটা প্রবেশ করেছে সেটা তো বার্ন হয়ে ভিতরেই রয়ে গেছে। এই জন্য এটাকে বলতেছি আমরা ক্লোজ সিস্টেম। যে সিস্টেমের ওয়ার্ক এবং হিটকে আমরা বাইরে নিতে পারবো বাট মাসটা ভিতরেই রয়ে যাবে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লোজ সিস্টেম। এখন আসি যদি আইসোলেটেড সিস্টেমের কথা বলা হয়, থার্ড যে সিস্টেম, সেখানে আমরা যদি কথা বলি যে একটি আইসোলেটেড সিস্টেম আসলে কাকে বলে। আইসোলেটেড সিস্টেম হচ্ছে ওই সিস্টেম অ্যাজ লাইক ইউনিভার্স, ইউনিভার্স বলতে কি বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা কিছু হয়, কোনো কিছু বাইরে যাওয়ার সুযোগ নাই। এই জন্য আমরা বলবো যদি কোনো সিস্টেম থাকে যেখানে হিট, ওয়ার্ক এবং কি মাছ কোনোটি সীমানা অতিক্রম করতে পারবে না, তখন আমি সেই সিস্টেমটাকে বলবো হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আমাদের শেষ যে সিস্টেমের কথা বলা হয়েছে সেটা হচ্ছে এডিয়াবেটিক সিস্টেম। এবং এই এডিয়াবেটিক সিস্টেমের আলোচনায় যদি আসি, যদি বলা হয় যে এডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় কোনো সিস্টেম, সেক্ষেত্রে আমরা আমাদের মনে রাখতে হবে যে এডিয়াবেটিক সিস্টেম কখনো হিট নেয় না, হিট দেয়ও না। মানে সে কি করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং সেখান থেকে শুধুমাত্র আমরা কি পাবো, একটা ওয়ার্ক ডান ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের এই সিস্টেম নিয়ে যতটুকু আলোচনা বেসিক দরকার ছিল সেটা আমরা করে ফেলছি। এখন যেটা আমরা আলোচনা করব সেটাকে বলতেছি হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স এর ব্যবহার সম্পর্কে জানবো। আচ্ছা, আমাদের বাস্তবে যে কোনো ক্ষেত্রে আমরা দেখি যে যেখানে হিট দিয়ে কাজ হয় সেগুলো কিন্তু থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন। এখন হিট কোথায় কোথায় দিয়ে কাজ হয়, যেমন ধরো আমরা একটু আগে বলেছি যে একটা এয়ার কম্প্রেসরও হিট হিট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে, তার মানে থার্মোডাইনামিক্স প্রপার্টি সেখানটায় বিদ্যমান।
আবার বলতেছি ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে কম্বাসন হচ্ছে, এখানে হিট হচ্ছে এবং ফাইনালি আমি একটা কাজ পাচ্ছি। তাহলে আমাদের যে কোনো ইঞ্জিন একটি থার্মোডাইনামিক্সের এক্সাম্পল। হতে পারে আমাদের কি ব্লোয়ার, তারপর হতে পারে কি ইকোনোমাইজার, তারপর হতে পারে কি যেকোনো স্টিম পাওয়ার প্ল্যান্ট হোক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হোক, যেখানে হিট দিয়ে কাজ করা হয়। আমাদের বাসাবাড়িতে ইউজ করা হয়, যেমন ইলেকট্রিক একটি কি আমরা লন্ড্রি মেশিন ইউজ করি, সেখানেও কিন্তু তাপ দিয়ে কাজ করা হয়। এবং আমাদের যদি প্রেসার কুকারের কথা চিন্তা করি, সেখানেও কিন্তু তাপ দিয়ে কাজ করা হয়। তাহলে আমরা বাস্তবিক পক্ষে যে জিনিসগুলোকে তাপ কাজে রূপান্তরিত হয় অথবা তাপ কাজে কাজ তাপে রূপান্তরিত হয়, সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন। এখন চলো দেখে নেওয়া যাক থার্মোডাইনামিক্স এর সূত্রগুলোর আসলে কি কি। থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এবং আরেকটি সূত্র আছে, সেটাকে বলা হয় জিরোথ ল। জিরোথ ল। তো আমরা শুরুতেই একটু আলোচনা করব, সেটা কি বলতেছি আমরা হচ্ছে কি জিরোথ ল। তাহলে এই জিরোথ ল নিয়ে যদি আলোচনা করি, এটাকে অনেকেই থার্মোডাইনামিক্স এর চতুর্থ সূত্র বলে। আসলে চতুর্থ সূত্র না, এটা আলাদা একটি মডিফাইড সূত্র। সেখানে আমরা যদি একটু কথা বলি, জিরোথ ল বলতেছে যে যদি দুটি বস্তু, ধরো এ একটি বস্তু, বি আর একটি বস্তু, এই দুটি বস্তু তৃতীয় একটা বস্তু ধরে নিচ্ছি, সেটার নাম হচ্ছে সি। বলতেছে যে যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তু দ্বারা, অর্থাৎ তৃতীয় বস্তুটা আমি ধরেছি যেহেতু সি, তাহলে তৃতীয় কোনো বস্তুর প্রভাবে যদি এ ও বি তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয়, তাহলে বলা হচ্ছে তারা প্রত্যেকেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হবে। অর্থাৎ এখানে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা দেখেছি যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ সবসময় কি হয়, সমান হয়ে যায়। সেই নিরিখে এখানে বলবো যে যেহেতু এ বস্তু এবং বি বস্তু তৃতীয় বস্তু সি এর প্রভাবে কি হয়েছে, তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয়েছে, তাহলে তারা একটা সময় গিয়ে একটা সার্টেন টাইম পরে প্রত্যেকেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হবে। এইটা বলছে হচ্ছে জিরোথ ল। এবং ফার্স্ট ল যেটা মেনশন করে, সেটাতে এখন একটু যাব। আমরা মূলত থার্মোডাইনামিক্স এর কয়টি সূত্রের কথা বলেছি, চারটি সূত্র, কিন্তু মেইনলি হচ্ছে তিনটা সূত্র এবং জিরোথ ল সহ আমরা এটাকে চারটা সূত্র বলতে পারি। আসি, যদি ফার্স্ট ল এর কথা বলি আমরা, তাহলে প্রথম সূত্রটা বলতেছে যে এখানে সূত্রটি মূলত জুলের একটা ইকুয়েশন। জুল বলতেছে যে যদি কখনো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি বা কাজ হবে ওই তাপের সমানুপাতিক। ব্যাপারটা হচ্ছে এরকম যে সেক্ষেত্রে দাঁড়াবে ডব্লিউ সমানুপাতিক কি এইচ। বলতেছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করলে যান্ত্রিক শক্তি বা কাজ হবে সর্বদাই তাপের সমানুপাতিক। এখানে যদি ডব্লিউ সমান দেখা হয়, তাহলে দেখা যাবে হচ্ছে জে এইচ। তাহলে যেটা কি, যেটাকে বলতেছি আবার হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটাকে বলা হচ্ছে কি যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অথবা এখানে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট, এবং যার মান আছে আমাদের সিজিএস হচ্ছে 427, এমকেএস 4.2। আমরা দেখবো যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, তখন যে এর ভ্যালুগুলো আরো বিশেষ করে ডিফাইন করে দেওয়া হবে। এখন আসি, জুল এই কথাটা বললো, বাট একই সময়ে আবার ক্লোসিয়াস একটা স্টেটমেন্ট দিল। কে? আরেকজন ব্যক্তি, সেটা হচ্ছে ক্লোসিয়াস স্টেটমেন্ট বলে নামে পরিচিত। সেই ক্লোসিয়াস স্টেটমেন্টটা হচ্ছে এরকম, সে বলতেছে আসলেই কোন একটা সিস্টেমে যে পরিমাণ তাপ আমরা দিব, সেই পরিমাণ কাজ সম্পূর্ণরূপে কাজ পাওয়া সম্ভব নয়। তাহলে তার মাঝে কি হয়, তার মাঝে কিছু তাপ ব্যয়িত হয়। এই ব্যয়িতটাকে বলা হচ্ছে যে এই তাপ শক্তিটা ওই বস্তুর ইন্টারনাল এনার্জির পরিবর্তনে সময় ব্যয় হয়, অথবা অন্তর্নিহিত শক্তির পরিবর্তনের কাজে ব্যয় হয়। সে বলতেছে যে এই সিস্টেমটাকে ধরো আমি একটা ইয়ে করলাম, অ্যাজ এক্সাম্পল হিসেবে এখানে হিট দিচ্ছি, একটা বার্নার দিয়ে হিট দিচ্ছি, এবং এই হিটটা কি করতেছে, শুরুতেই ধরো এখানে কিছু আমি আর রান্না করতেছি, তাহলে কি হবে, তাহলে এইখানে শুরুতেই এইখানে যেটা হবে, এই বস্তুটা মানে বস্তু না, আমাদের যে পাত্রটা, এই পাত্রটা কিন্তু একটা তাপ গ্রহণ করবে, তারপরে সেটা এক্সচেঞ্জ করে এটাকে দিবে, দেন আমি এখান থেকে কি পাবো, একটা ওয়ার্ক ডান পাবো। এখন কাজ হচ্ছে
এ প্রথমে কি করতেছে, ডেল ই করতেছে, মানে কি অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ঘটাচ্ছে, দেন বাকি অংশটা কি করতেছে, কাজে পরিণত করতেছে। এই ক্ষেত্রে আমরা একটু বলবো যে তখন ক্লোসিয়াস স্টেটমেন্ট বললো যে তখন হিট যদি দেওয়া হয়, এই হিটের কিছু পরিমাণ অংশ অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ঘটায় এবং বাকি অংশ কাজে পরিণত হয়। এটি হচ্ছে ক্লোসিয়াস স্টেটমেন্ট এবং প্রথম সূত্রের যে সীমাবদ্ধতাটুকু ছিল জুলের, সেই সীমাবদ্ধতাকে এখানে আসলে আমরা ক্যালকুলেশনটা সঠিকভাবে পেয়ে যাই। আসি আমরা দ্বিতীয় সূত্রের কথা যদি বলি, যে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র। থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র আবার বলতেছে যে সেকেন্ড ল। এখানেও ক্লাসিয়াস স্টেটমেন্ট এবং ক্যালভিন ও প্লাঙ্ক স্টেটমেন্ট আছে। দুজনের স্টেটমেন্ট একটু দুরকম। একজন বলতেছে যে যদি বাইরের কোনো কারকের সাহায্য ব্যতি রেখে নিম্ন উষ্ণতার বস্তু থেকে, কি বললাম, নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়, এটি বলতেছে হচ্ছে ক্লাসিয়াস স্টেটমেন্ট। এবং ক্যালভিন ও প্লাঙ্ক স্টেটমেন্ট আবার এটাকে একটু মডিফাই করে বলতেছে যে স্বয়ংক্রিয় কোনো যন্ত্রের পক্ষে এটা সম্ভব নয় যে একটা নির্দিষ্ট রিজার্ভার থেকে তাপ নিয়ে তার সম্পূর্ণরূপে কাজে পরিণত করে। অর্থাৎ এর আগে যে স্টেটমেন্টটা ছিল ক্লোসিয়াসে ফার্স্ট লতে, সেটাকেই আবার একটু বললো, জোর দিয়ে বলা হলো যে যে একটা রিজার্ভার থেকে যে পরিমাণ তাপ নেওয়া হবে সেই পরিমাণকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব নয়, তার মধ্যে কিছু পরিমাণ তাপ ব্যয়িত হবে। আর এই ব্যয়িত থেকেই আমরা কিন্তু পাই ইন্টারনাল এনার্জির পরিবর্তন বা অন্তর্নিহিত শক্তির পরিবর্তন। এখন আসি, যদি থার্ড ল এর কথা বলা হয়, থার্ড ল, থার্মোডাইনামিক্স এর থার্ড ল বলতেছে যে একটি বিশুদ্ধ ক্রিস্টাল, এটা হতে হবে কি, একটি বিশুদ্ধ ক্রিস্টাল, এই বিশুদ্ধ ক্রিস্টালের যে কাজটা সেটাতে একটু আসি। একটি বিশুদ্ধ ক্রিস্টালের মধ্যে এনট্রপি হবে শূন্য যখন তার পরম তাপমাত্রা শূন্য হবে। আসলে এই এনট্রপি ইজ দ্য থার্মাল প্রপার্টি। এনট্রপি আবার কি, এস হবে শূন্য, ডিএস হবে কি শূন্য, যা পরম তাপমাত্রা শূন্য হলে এটি শূন্য হবে। তাহলে আমরা ডিএস সমান যে ইকুয়েশনটা লিখতে পারি সেটা হচ্ছে ডিকিউ বাই ডি টি। এইখানটায় যেটা বোঝানো হয়, কিউ দ্বারা বোঝানো হচ্ছে তাপ এবং টি দ্বারা বোঝানো হচ্ছে পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা। আসলে এখানে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে যে আমরা দেখেছি এনট্রপি আবার কাকে বলি, তাই তো? এনট্রপি হচ্ছে একটা থার্মাল প্রপার্টি যেটা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এর পরিবর্তনশীল। কিন্তু যদি এডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয় কোনো প্রসেসের কথা বলা হয় কখনো, তাহলে এনট্রপি হয়ে যাবে কি স্থির। এখন আসি, এই ডিএস মানে বোঝানো হচ্ছে এনট্রপি, ডিকিউ দ্বারা বোঝানো হচ্ছে মোট তাপ এবং ডিটি দ্বারা বোঝানো হচ্ছে পরম তাপমাত্রা। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারতেছি কিনা যে একটা থার্মোডাইনামিক্স এর বেসিক পার্টে যা যা ছিল। থার্মোডাইনামিক্স বলতে কি বোঝায়, থার্মোডাইনামিক্স সিস্টেম, সিস্টেমের প্রকারভেদ, এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিস্টেমগুলোর আলোচনা করেছি, অ্যাজ এক্সাম্পল দিয়েছি, তারপরে থার্মোডাইনামিক্স ল গুলার শুধু বিবৃতি দিয়েছি। আজকের এপিসোড এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে এবং নিয়মিত ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।